হ্যালো অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে ভারতের গুরুগ্রাম থেকে। নিজের টেকনিক্যাল নলেজটাকে একটু ঝালাই করার জন্য এসেছি এখানে 2 সপ্তাহের একটা ট্রেনিং প্রোগ্রামে। গত ভিডিওতে বলেছিলাম যে বেশ কিছু টেকনিক্যাল জিনিস নতুন করে শিখছি এবং আগের পুরনো জ্ঞানকে ঝালাই করে নিচ্ছি যাতে করে আপনাদেরকে আরও বেটার সার্ভিস দিতে পারি। তো আজকে ঠিক সেরকমই কিছু আজকে সারাদিনে যা শিখলাম সেখান থেকে কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে, কারণ আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা বেসিক্যালি আমাকে এর আগে অনেকে রিকোয়েস্ট করেছিলেন স্পার্ক প্লাগ সম্পর্কে কিছু বলতে, এয়ার ফিল্টার নিয়ে বলতে। তো আসলে ইঞ্জিনের ভেতরে আমরা জানি যে আগুন জ্বলে এবং আগুন জ্বলার জন্য 3টা জিনিস দরকার হয় সবসময়, এটা যে কোনো আগুনের ক্ষেত্রেই। একটা জিনিস হচ্ছে স্পার্ক দরকার হয়, দ্বিতীয় জিনিস হচ্ছে ফুয়েল দরকার হয় এবং 3 নম্বর জিনিস হচ্ছে বাতাস দরকার হয়। এটা যে কোনো আগুনের জন্যই প্রযোজ্য। আপনি যে গ্যাস লাইট দিয়ে যে বা দিয়াশালাই দিয়ে যে মোম জ্বালান কিংবা আপনি গ্যাসের স্টোভে যে চুলা জ্বালান, সেখানেও কিন্তু আসলে এই 3টা জিনিসই দরকার হয়। আপনার শুধু গ্যাস হলে সেটা আগুন ধরবে না, অর্থাৎ জ্বালানির সাথে আপনার কি লাগবে? বাতাস লাগবে এবং সেখানে একটা স্পার্ক লাগবে। সো ইঞ্জিনের ভিতরে সেম ঘটনাটাই ঘটানো হয়। আমরা একটা প্যাসেজ দিয়ে এয়ার ফিল্টার হয়ে একটা লাইন দিয়ে আমরা ইঞ্জিনের ভেতরে বাতাস প্রবেশ করাই এবং সেটার সাথে আমরা ফুয়েল মিক্স করে দেই, সেটা ইনজেক্টরের মাধ্যমে হোক অথবা কার্বোরেটরের মাধ্যমে হোক, এবং ফুয়েল এই বাতাসের মিক্সচারের মধ্যে আমরা একটা স্পার্ক ধরিয়ে দিই। তাতে করে কি হয়? বিস্ফোরণ হয়, আগুন ধরে এবং সেখান থেকে ইঞ্জিন শক্তি উৎপন্ন করে এবং আমাদের চাকা করে। সো খুব সিম্পল একটা ব্যাপার। তাহলে আমরা বুঝলাম যে এখানে 3টা জিনিস ইনভলভ আছে। সো সেই 3টা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে স্পার্ক প্লাগ। আমরা অনেকেই জানতে চাই যে স্পার্ক প্লাগের মেইনটেনেন্স কী, কখন চেঞ্জ করতে হয়, কেন চেঞ্জ করতে হয়, কোন ধরনের প্লাগ ইউজ করা উচিত, এগুলো হচ্ছে আমাদের একটা প্রশ্ন। খুব ভালো একটা ব্যাপার হচ্ছে যে স্পার্ক প্লাগ খুব কম দামি একটা জিনিস, খুব বেশি দাম না এই জিনিসটার, পার্টটার, যদিও খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেহেতু আগুন জ্বালানোর জন্য স্পার্ক খুব জরুরি একটা বিষয়। বাট স্পার্ক প্লাগটা খুব সস্তায় পাওয়া যায়, যে কারণে আমরা যেটা চিন্তা করি যে আমার তো প্রিমিয়াম বাইক, আমি আর একটু দামি একটা স্পার্ক প্লাগ লাগাই। যেমন অনেকেই আমাকে বলে যে শফিক ভাই, আমি তো ইরিডিয়াম স্পার্ক প্লাগ লাগাতে চাই, বা আরও আধুনিক অনেক স্পার্ক প্লাগ এখন বের হচ্ছে। সো রেগুলারগুলো না লাগিয়ে আমি একটু আধুনিক লাগাতে চাই। তো কেন লাগাতে চাই? কারণ হচ্ছে আমার বাইকটা একটু প্রিমিয়াম, আই ফিল গুড টু ইনভেস্ট 500 টাকা মেবি ফর স্পার্ক প্লাগ। সো আমরা কি করি, 400-500 টাকা দিয়ে একটু দামি স্পার্ক প্লাগ লাগাতে চাই, কারণ ওগুলো রেসিং কোয়ালিটির বা অনেক আপডেটেড গাড়িতে বা বাইকে ব্যবহার করা হয়। তো আমি বিলিভ করি যে ওই ধরনের প্লাগ লাগালে আমার গাড়িতেও ওই ধরনের পারফরমেন্স আসবে। এই কারণে আমি একটু দামি প্লাগটা লাগাতে চাই। কেমন হয়? ভালো হয় না। তো এটা হচ্ছে বাস্তবতা। এটা আসলে ভালো হয় না এই কারণে যে আমরা যে বাইকগুলো সাধারণত বাংলাদেশের রাস্তায় চালাই, ম্যাক্সিমাম 150 সিসি বা 160 সিসি, তো এই বাইকগুলো ম্যাক্সিমাম বাইকই আসলে ইরিডিয়াম স্পার্ক প্লাগের জন্য করে ডিজাইন করা না। কারণ আসলে আমাদের এই এত অল্প সিসির বাইক কোনোটাই আসলে রেসিং কোয়ালিটি মেনটেন করার জন্য তৈরি করা হয় না। তো আপনার মডেলটা যদি সাপোর্ট করে, আপনার ম্যানুফ্যাকচারার যদি সাপোর্ট করে যে হ্যাঁ, এটা রেসিং ইঞ্জিন এবং এটার জন্য আমি ইরিডিয়াম স্পার্ক প্লাগ ইউজ করার মতো যে সাপোর্ট দরকার সেটা আমার এই ইঞ্জিনে ইকুইপড করা আছে, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। বাট ম্যাক্সিমাম বাইকের জন্যই কিন্তু এটা রেকমেন্ডেড না। যদি রেকমেন্ডেড হতো তাহলে কিন্তু আপনার বাইকের যে ম্যানুয়াল সেখানেই লেখা থাকতো যে আপনি এনজেকে বা যে ধরনের প্লাগগুলো আমরা সাধারণত ব্যবহার করি, বোশের আছে, সো এইটার অবলিক ইরিডিয়ামও আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি কোথাও কিন্তু সেরকম দেখবেন না। কারণ কি, স্পার্ক প্লাগ আসলে প্রধানত 2 ধরনের হয়। হট স্পার্ক প্লাগ এক ধরনের, আরেকটা হচ্ছে কোল্ড স্পার্ক প্লাগ। আবার এটার থ্রেডের লেন্থের উপরে ডিপেন্ড করে এটাকে শর্ট এবং লং স্পার্ক প্লাগও বলা হয়। তো এই যে ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিগুলো আসলে সিলেক্ট করে হচ্ছে ডিজাইনার, যিনি ইঞ্জিন ডিজাইন করেছে। এবং ইঞ্জিনটা যদি কমিউট করার জন্য হয়, অল্প স্পিডে চলার জন্য হয়, অল্প সিসির হয়, অল্প কম্প্রেশন রেশিওর হয়, সেইটাকে বার্ন করার জন্য কতটুকু স্পার্ক দরকার, কত ভোল্টেজের স্পার্ক দরকার, কত সময়ের জন্য স্পার্ক দরকার, এবং এই সময় এই ভোল্টেজ দিয়ে আসলে কোন ধরনের প্লাগ দিয়ে আমি এই কাজটা কমপ্লিট করতে পারবো, সেটা কিন্তু পূর্ব নির্ধারিত। সো আপনি রেসিং বাইকে ইউজ করে বলে আপনি ইরিডিয়াম প্লাগ লাগালেন, কিন্তু রেসিং বাইকের তো সিডিআইটাও আলাদা, এইচটি কয়েলটাও আলাদা, ওইটার ভোল্টেজ রেঞ্জও আলাদা, এবং ওইটার ওই স্পার্কটাকে নিয়ন্ত্রণ করার জন্য কতক্ষণ সময় জুড়ে ওটা স্পার্ক করবে সেটার জন্য কিন্তু আলাদা একটা ইউনিট আছে, যেটা এই যে স্পার্ক প্লাগটা আছে সেটাকে এনাফ কারেন্ট এবং ভোল্টেজ দিতে পারে। সো আপনার ইঞ্জিনে যদি সেইগুলো ইকুইপ করা না থাকে, আপনি শুধু প্লাগটা চেঞ্জ করলে কিন্তু কোনো লাভ হবে না।
ইভেন আপনার পারফরমেন্স ড্রপও করতে পারে। কারণ এই প্লাগটা আমাদের যেটা রেকমেন্ডেড প্লাগ, সেই প্লাগে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটার সাথে ইকুইপ করা হয়েছে ইলেকট্রিক কম্পোনেন্টগুলো, সেইটা কিন্তু এইটার জন্য বেস্ট পারফর্ম করবে। এইটার বাইরে আপনি যেটাই ব্যবহার করেন না কেন, আপনি হয়তো চিন্তা করছেন আমি দাম দিয়ে বেশি দামি বা বেশি ভালোটা লাগাচ্ছি, বাট ভালো সবসময় ভালো নাও হতে পারে, আপনার ইঞ্জিনে সেটা পারফরমেন্স ইভেন ডাউনও করে দিতে পারে। সো আপনাকে প্রথম কথা হচ্ছে যে আপনাকে যে রেকমেন্ডেড স্পার্ক প্লাগ আছে সেটা লেন্থ যতটুকু ঠিক ততটুকুই হতে হবে, ছোটও হওয়া যাবে না, লম্বাও হওয়া যাবে না, ঠিক একই রকম। সেটা হট টাইপ হলে হট টাইপ, কোল্ড টাইপ হলে কোল্ড টাইপ। আর আপনি যদি হট কোল্ড কিছুই না বোঝেন, সিম্পলি জেনুইন পার্ট যেটা আছে, যেটা কোম্পানি নিজেই প্রোভাইড করে, সেইটা কিনে, সেইটা মডেল ওয়াইজ যেটা রেকমেন্ডেড সেইটা কিনে আপনি লাগান। দ্যাট উইল গিভ ইউ দ্য বেস্ট পারফরমেন্স, অ্যাটলিস্ট গ্যারান্টেড পারফরমেন্স। আর এর বাইরে আপনি যেটাই লাগান না কেন সেইটার পারফরমেন্স গ্যারান্টেড না, সো সেটা বেস্ট না হওয়ার সম্ভাবনাটাই বেশি। এবার আসি যে আমি এটা মেনটেন কীভাবে করব। ঠিক আছে, আমি সবসময় কোম্পানির জেনুইন স্পার্ক প্লাগটা বা রেকমেন্ডেড স্পার্ক প্লাগটা ইউজ করব, কিন্তু এটা মেনটেন কীভাবে করব। স্পার্ক প্লাগের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা একদিকে যেমন চিপ, অন্যদিকে এটার মেনটেনেন্সও খুবই কম, কারণ ও নিজে থেকে নিজেকে নষ্ট করে না। স্পার্ক প্লাগের নিজে থেকে নষ্ট হওয়ার মতো তেমন কিছু নাই। জাস্ট ইঞ্জিনের ভেতরে যেহেতু অনেক বেশি গরম হয় এবং কার্বন জমা হয়, সো প্লাগের গোড়ায় আপনার কার্বন জমবে এবং গরমের কারণে ওইটার মধ্যে কিছু ক্ষয় আসবে, কিছু রাস্ট আসবে। সো সেইটার কারণে আপনাকে প্লাগটাকে জাস্ট প্রতি সার্ভিস সাধারণত 3000 কিলোমিটার পরপর বা 300, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা 3 মাস রেকমেন্ড করেছি, 3 মাস পরপর অথবা 3000 কিলো পরপর যেটাই আগে আসে আপনাকে ওয়ার্কশপে এসে প্লাগটা খুলে এটাকে ক্লিন করতে হবে। এবং ক্লিন করার পরে দেখতে হবে যে এটার যে রিকমেন্ডেড গ্যাপ, সেই গ্যাপটা ঠিক আছে কিনা। গ্যাপ যদি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার মিসফায়ার হবে, আবার গ্যাপ যদি বেশি কমে যায় তাহলে কিন্তু স্পার্কটা দুর্বল হবে এবং প্রপার বার্ন হবে না, ফলে আপনার ফুয়েল কস্ট বেড়ে যাবে বা কালো ধোঁয়া হবে বা অন্যান্য সাইড ইফেক্ট আসবে। সো আপনাকে জাস্ট এই দুইটা জিনিসই করতে হবে প্লাগের, একটা হচ্ছে ক্লিন আর একটা হচ্ছে এটার গ্যাপ অ্যাডজাস্ট। আর এর বাইরে যেটা, সেটা হচ্ছে যে হেলথ চেক বলে একটা ব্যাপার আছে, যে প্লাগটা আসলে কতটুকু ভালো আছে। তো ইউজুয়ালি যদি আপনার ফুয়েল বেশি না পড়ে বা অন্য কোনো সমস্যা না থাকে, একটা প্লাগ সাধারণত 10-12 হাজার ইভেন 15 হাজার কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম চালানো যায়। কত চালানো যাবে সেটা আপনার ওনার্স ম্যানুয়ালে লেখা আছে, সেই অনুযায়ী আপনি 10-12 হাজার ম্যাক্সিমাম বাইকেই কমন এটা, আপনি এটা এরপরে চেঞ্জ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে 10-12 হাজার কিলোমিটার পরেও যদি পারফরমেন্স ড্রপ না করে তাহলে আমি কেন চেঞ্জ করব। অ্যাকচুয়ালি এটা হচ্ছে লাইফ, এবং এটা অনেক গবেষণা করে, অনেক চেক করে, সেভারাল টাইম এটার লাইফ স্ট্যাটাস এবং এটার যে গ্রাফ কতটুকু স্পার্ক করে সেটা তো আমরা আসলে আমাদের ইঞ্জিনে বা ওয়ার্কশপে মেজার করা সম্ভব না, সেটা ল্যাবে টেস্ট করা হয়। সো সেভারাল টেস্টের পরে যেটা সবচেয়ে ফিটেস্ট, অপটিমাম, অর্থাৎ যেটা করলে আপনার খরচও বাড়বে না, আবার এই লাইফটার এর আগে চেঞ্জ করলে আপনার খরচ বাড়বে কিন্তু পারফরমেন্স বাড়বে না, আবার এর পরে গেলে আপনার খরচ কমলেও পারফরমেন্স কিন্তু কমে যাবে। অ্যান্ড পারফরমেন্স কমে গেলে কিন্তু আপনার খরচ অন্যদিকে, সেটা হচ্ছে ফুয়েল কস্টে। সো আলটিমেটলি আপনার লাভ হবে না। সো সবচেয়ে অপটিমাম হচ্ছে 10-12 হাজার কিলোমিটার, সেইখানে গিয়ে আপনাকে কিছু হোক না হোক প্লাগটা চেঞ্জ করে ফেলতে হবে। কারণ কিছু হয়েছে যে সেটা হয়তো আপনি ফিজিক্যালি বুঝবেন না, কিন্তু ভেতরে ভেতরে এটার ড্যামেজ হয়ে যায় বা এটার লাইফ বা পারফরমেন্স কমে যায়। সো আফটার 10-12,000 কিলোমিটার আপনি এটা চেঞ্জ করতে পারেন। বাট ইন বিটুইন অলসো সামটাইম এটা নষ্ট হতে পারে যদি এক্সেসিভ কার্বন জমা হয়। একটাই মাত্র কারণ এটা হতে পারে, সেটা হচ্ছে যে এক্সেসিভ কার্বন জমা হয়েছে। আদারওয়াইজ ইলেকট্রিক ফাংশনে যদি কোনো প্রবলেম থাকে সেটা তো ওই পার্টের প্রবলেম। বাট স্পার্ক প্লাগকে নষ্ট করে দেওয়ার মতো ইলেকট্রিক ভোল্টেজ বেশি কম এইগুলো দিয়ে আসলে স্পার্ক প্লাগ নষ্ট হয় না। একমাত্র এটার মধ্যে যে কার্বন জমে বা যদি অয়েল জমা হয় এসে, তাহলে অনেক সময় এটা ভেতর থেকে ইনসুলেশনটা এটা হচ্ছে আপনার শর্ট হয়ে যায়। সো সেইটা যদি হয় সেটা আসলে বোঝার উপায় আছে। আমাদের প্রত্যেকটা ওয়ার্কশপেই আপনার স্পার্ক প্লাগ টেস্টার বলে একটা জিনিস আছে, সেখানে আমরা টেস্ট করেই বুঝতে পারি যে এটা শর্ট হয়ে গেছে কিনা বা আপনার স্পার্কটা ঠিক আছে কিনা। যদি সেরকম কিছু হয় তাহলে আপনাকে হয়তো আর্লি কিলোমিটারে যখন নষ্ট হবে তখনই চেঞ্জ করা লাগতে পারে। আদারওয়াইজ আসলে স্পার্ক প্লাগ নিয়ে আর তেমন কোনো মেনটেনেন্স নাই। সো এই পার্টটা শেষ। এবার আমরা আসি যে ফুয়েল। সো আমার ইঞ্জিনের ভেতরে স্পার্কও পেলাম, এবার আমাকে ফুয়েল দিতে হবে। সো ফুয়েলের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ম্যাক্সিমামের বাইকই হচ্ছে কার্বোরেটর বাইক। কার্বোরেটর বাইকে ফুয়েল সিস্টেমটা খুব সিম্পল। ওপরে একটা ট্যাঙ্ক থাকে, ট্যাঙ্ক থেকে একটা পাইপ থাকে, সেই পাইপ দিয়ে গ্র্যাভিটি ফোর্সে স্যালাইন থেকে যেভাবে শরীরে পুশ করে সেই একই পদ্ধতিতে আপনার ওই ট্যাঙ্ক থেকে এটা কার্বোরেটরে চলে আসে। তো এইটুকুই আপনার ফুয়েল লাইন। কার্বোরেটরের পর থেকে আসলে খুব সলিড এবং অন্য একটা কনস্ট্রাকশন। সো কার্বোরেটর পর্যন্ত পৌঁছানোটাই হচ্ছে আপনার ফুয়েল সিস্টেম।
সো কার্বোরেটর পর্যন্ত কি আছে, ফুয়েল ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের নিচে একটা চাবি আছে, যদি এফআই না হয় কার্বোরেটর ভার্সন হয় ম্যাক্সিমামেরই, স্কুটারে আবার চাবিটা অটোমেটেড, বাট চাবি একটা আছে ওখানে, এবং সেখানে একটা স্ট্রেইনার আছে যাতে করে আপনার ইনিশিয়াল কোনো ময়লা যেন সরাসরি ট্যাঙ্ক থেকে কার্বোরেটরে যেতে না পারে, এবং তারপরে কি আছে, চাবির পরে সরাসরি সাধারণত এটা কার্বোরেটরে কানেক্টেড থাকে, অনেকের আবার এক্সটার্নাল একটা ফিল্টারও থাকে, ম্যাক্সিমামেরই থাকে না, কার্বোরেটরে এটা সরাসরি চলে আসে। সো এইখানে তার মানে মেজর কম্পোনেন্ট আসলে দুইটা, কার্বোরেটর আসলে ফুয়েল সিস্টেমের ডিরেক্ট অংশ না, এটা আসলে মিক্সিং ইউনিট, আর ফুয়েল ট্যাঙ্ক তো জাস্ট একটা পাত্র। তো এইখানে আসলে আপনার যে রেগুলার মেনটেন্যান্সের মতো আইটেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার ফুয়েলের চাবি, কারণ চাবির ভেতরে একটা স্ট্রেইনার আছে, সেটা মাঝে মধ্যে ক্লিন করা দরকার হয়, এবং মাঝে মাঝে বলতে ওইটা আসলে প্রত্যেক সার্ভিস 3000 কিলোমিটার বা 3 মাস পর পর আপনাকে ওইখানে নিচ থেকে বোল্টটা খুলে, ওইখানে অনেক সময় একটু ময়েশ্চারও জমা হয়, যেহেতু ফুয়েলের সাথে অনেক সময় পানি ঢুকে যায়, সো ওই পানিটা ফেলে দিতে হবে, এবং যদি কোনো ময়লা থাকে ময়লাটা জাস্ট বাতাস দিয়ে ক্লিন করে আবার লাগিয়ে দিতে হবে, এবং দেখতে হবে যে আমার চাবির অপারেশনটা ঠিক আছে কিনা, অফ করলে অফ হচ্ছে কিনা, অন করলে অন হচ্ছে কিনা, এইটুকুই জাস্ট চেক পয়েন্ট আছে এখানে। আরেকটু চেক পয়েন্ট আছে, সেটা হচ্ছে যেটা আমরা কখনোই করি না, কারো মাথায় আসে না কখনো যে এটাও যে চেক করা দরকার হতে পারে, সেটা হচ্ছে ফুয়েলের যে পাইপটা আছে বা হোসটা আছে, রাবারের যে একটা পাইপ থাকে ছোট্ট একটা, এই পাইপটা আমরা আসলে কখনো আমলে নেই না যে এটাও নষ্ট হতে পারে, কিন্তু এটা কিন্তু নষ্ট হয়, যেহেতু এটা একটা রাবারের আইটেম, এটার ভেতরে পেট্রোল যাচ্ছে এবং বাইরের একটা ওয়েদার ইফেক্ট এটার উপরে পড়ে। সো আপনার রানিং বাইকেও প্রতি 4 বছর পর পর রেকমেন্ডেড হচ্ছে এই পাইপটা ফেলে দেওয়া, কিছু হোক না হোক, কারণ আপনি হয়তো দৃশ্যমান কোনো ড্যামেজ দেখতে পাচ্ছেন না, বাট এইটার ভেতর সাইডে ক্র্যাক চলে আসে, এবং সেই ক্র্যাক দিয়ে যেটা হবে, প্রবলেমটা কোথায়, যে আপনি কখনো আইডেন্টিফাই করতে পারবেন না যে এই পাইপটা দিয়ে আপনার ফুয়েল লিক হচ্ছে, কারণ পেট্রোল খুব উদ্দায়ী একটা পদার্থ, আপনার এই যতটুকু লিকেজ হয় আপনি সেভাবে সিপেজ দেখতে পাবেন না যে ড্রপ আকারে পড়ছে, কিন্তু ওখান দিয়ে কিন্তু আপনার ফুয়েল লস হওয়া শুরু করে, ফলে আপনার মাইলেজ কমে যাবে, আপনি বুঝতেই পারবেন, আপনি দেখবেন আপনার এয়ার ফিল্টার নতুন, ইঞ্জিনের হয়তো আপনি ইভেন ইঞ্জিন চেঞ্জও করেছেন, পিস্টন রিং নতুন লাগিয়েছেন, বা আপনি পুরো ইঞ্জিন ওভারহোলিং করেছেন, এয়ার ফিল্টার স্পার্ক প্লাগ সব নতুন দিচ্ছেন, স্টিল আপনার মাইলেজ আর আগের মতো পাচ্ছেন না, নতুন অবস্থায় যেমন মাইলেজ পেতেন 5000 কিলো রানিংয়ের সময়, সেরকম আপনি 4 বছর পরে 40,000 কিলো রানিং সব কিছু করার পরও আর হচ্ছে না, আমরা ধরে নিই যে বয়স হয়ে গেছে, ওভারহোলিং করলে আর কত, বাট আসলে কিন্তু তা না, এইখান দিয়েও কিন্তু একটা লস হয়, যে কারণে আপনাকে এই পাইপটা 4 বছর পর পর চেঞ্জ করে ফেলতে হবে। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে রানিং বাইকের ক্ষেত্রে, কিন্তু আমার বাইক যদি পড়ে থাকে কোথাও, তাহলে কি হবে, যদি আপনার কোনো কারণে আপনার বাইক 6 মাসের বেশি সময় ট্যাঙ্কে ফুয়েল থাকা অবস্থায় এবং লাইন অন থাকা অবস্থায়, অর্থাৎ ওই পাইপের ভেতরে 6 মাস জমে থাকে পেট্রোলটা, তাহলেও আপনাকে এই ফুয়েল পাইপটা ফেলে দিতে হবে, চেঞ্জ করে ফেলতে হবে। 6 মাস যদি জমে থাকে, এটা কিন্তু আপনার ডিলার স্টকে থাকলে সমস্যা নেই, কারণ কি ডিলার স্টকে কিন্তু ট্যাঙ্কের ভিতরে কোনো ফুয়েল ঢালা হয় না, ওই সময় পাইপটা ড্রাই থাকে, কারণ আমরা প্ল্যান্টে যখন চেক করি তখন কিন্তু আমরা এক্সটার্নাল লাইন দিয়ে হচ্ছে কার্বোরেটরের সাথে কানেক্ট করি, সো এই পাইপটা তখন কমপ্লিটলি ড্রাই থাকে, ড্রাই অবস্থায় এটার লাইফে কোনো হেরফের হয় না, কেবলমাত্র যখন এর ভিতরে পেট্রোল প্রবাহিত হয় বা অকটেন প্রবাহিত হয়, অর্থাৎ জ্বালানির সাথে এটা যখন বিক্রিয়া করার সুযোগ পায়, তখনই কেবল এটা ড্যামেজ হয়। সো সেইটা যদি আইডল অবস্থায় থাকে তাহলে 6 মাস, আর যদি রানিংয়ে থাকে তাহলে 4 বছর, এই টাইমটা পরে আপনাকে এইটা ফেলে দিতেই হবে। এর ছাড়া আপনি প্রতিটা সার্ভিসের সময় আমরা রেকমেন্ড করি যে এইটার যে দুই পাশের দুইটা কানেকশন আছে, এক সাইড আপনার চাবির সাথে লেগেছে, আরেক সাইড গিয়ে যে কার্বোরেটরের সাথে লেগেছে, এই জায়গায় যে একটা সার্ক্লিপ আছে যেটা দিয়ে এটা লক করা থাকে, এই জায়গাটা একটু চেক করতে, কারণ অনেক সময় এই জায়গাটা নষ্ট হয়ে যায়, ক্র্যাক হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে এটা চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ আমরা যদি দেখি যে পাইপটা কখনো একদম হার্ড হয়ে গেছে বা চাপ দিলে এটা ভেতরে মনে হচ্ছে যে ফেটে গেল, এরকম যদি হয় তাহলে এটা চেঞ্জ করতে হবে। সো এটা খুব রেয়ার ঘটনা, সাধারণত হয় না, তারপর আমরা খুলে একটু চেক করে নেওয়া ভালো, কারণ ওই জয়েন্টের জায়গা থেকেও কিন্তু ফুয়েল একইভাবে উড়ে যেতে পারেন, তাতে করে কিন্তু আপনার লস হবে। সো আপনি এই 50-60 টাকা দামের একটা পাইপ বাঁচাতে গিয়ে যদি আপনার 500 টাকার ফুয়েল উড়ে যায় বছর শেষে, সেটা কিন্তু আসলে আপনার জন্য লস। সো এইটা আসলে একটা চেক পয়েন্ট ফুয়েল লাইনে। আর আপনার বাইকটা যদি এফআই সিস্টেমের হয়, ফুয়েল ইনজেকশন হয়, তাহলে আপনার এরকম কোনো মেনটেন্যান্সেরই দরকার নাই, কারণ এফআই সিস্টেমে আপনার ফুয়েল লাইনের ভেতরে অনেক বেশি প্রেসারে ফুয়েল প্রবাহিত হয় বলে এই পাইপটা খুব স্পেশালভাবে তৈরি করা হয়, এবং এইটার ভেতরে কখনোই আপনার এই ধরনের কেমিক্যাল রিয়াকশন হওয়ার সুযোগ নেই, কারণ এটা 4 লেয়ারে স্পেশালভাবে তৈরি করা হয়, এটা অনেক হার্ড টাইপের হয়, এটাকে আপনি বেন্ড করতে পারবেন না, সো এটাতে ক্র্যাক হওয়ারও কোনো চান্স থাকে না, দুই পাশের কানেক্টরটাও অনেক মজবুত কানেকশন থাকে, ওইখানে লক থাকে।
সো যে কারণে ওইটার কখনো আপনার এরকম নষ্ট হওয়ার সুযোগ নাই। সো এক্সট্রিমলি যদি কখনো মানে কোনো কারণে বেন্ড হয়ে ভেঙে গিয়ে না থাকে বা ফিজিক্যালি আপনি দেখছেন যে ফুয়েল বের হয়ে আসতেছে, এরকম কিছু যদি না হয়, এফআই বাইকে কখনোই আপনার ফুয়েল লাইনে কোনো সমস্যা নাই, এটাতে মেনটেনেন্স করার কিছু নাই। লাস্ট যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে এয়ার ফিল্টার। সো এই 3টা জিনিস দিয়েই আজকের ভিডিও আমি কমপ্লিট করব, শেষ করব। সো এয়ার ফিল্টারের ক্ষেত্রে আমাদের বাজারে সাধারণত 2 ধরনের এয়ার ফিল্টার, যদিও 3 ধরনের হয়, বাট ফোম টাইপটা ইদানিং নাই বললেই চলে বাজারে। এখন শুধু আছে হচ্ছে পেপার ফিল্টার, আরেকটা হচ্ছে ভিসকাস ফিল্টার। ভিসকাস ফিল্টার মানে হচ্ছে ওটার মধ্যে একটা অয়েলের লেয়ার দেওয়া থাকে। সো ওইটা অয়েলি, দেখলেই বোঝা যায়, হাত দিলে হাতে একটু জেলের মতো বা অয়েলের মতো লাগে। এই ভিসকাস ফিল্টারটায় কোনো আপনার কোনো রেগুলার মেনটেন্যান্সের কিছু নাই। এটা শুধু চেক করতে হয় যে এটা চোক হয়ে গেছে কিনা, অর্থাৎ বাতাস পাস করতে পারছে কিনা। ভিসকাস ফিল্টার একটা মজার ব্যাপার হচ্ছে আপনি ইভেন 500 কিলোমিটার চালালেও দেখবেন এটা ডার্টি হয়ে গেছে, অনেক ময়লা হয়েছে, কারণ ওটার মধ্যে অয়েল দেওয়া, আপনার ময়লা টানবেই এবং ও সব ময়লা ওর মধ্যে ধরে রাখবে এবং এটাকে ক্লিন করার কোনো ওয়ে নাই। এই ওর ফুল লাইফ টাইম ওই ময়লা ধরেই রাখবে। সো এটা দেখতে সবসময় নোংরা দেখা যাবে। নতুন অবস্থায় লাগানোর 500 কিলোমিটার পর থেকে আপনার এটা রেকমেন্ডেড হচ্ছে ম্যাক্সিমাম 15,000 কিলোমিটার পর্যন্ত। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এত চালানো যায় না কখনোই, 8-10 হাজার ম্যাক্সিমাম, কারণ আমাদের ডাস্ট লেভেল অনেক হাই। ইভেন কোনো সময় শীতকালে যদি হয় বা আপনাকে যদি এক্সট্রিমলি, এখন তো সব জায়গায় আসলে রাস্তাঘাট তৈরি হচ্ছে, ফ্লাইওভার তৈরি হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, যে কারণে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আপনার অনেক বেশি ধুলাবালি। সো সেই সব জায়গায় হলে ইভেন 5-6 হাজার কিলোমিটার পরেও আপনার এটা রিপ্লেস করা লাগতে পারে। তো এটা চোক হয়ে গেছে কিনা সেটা শুধু আমরা চেক করবো, সেটা আমাদের ওয়ার্কশপের টেকনিশিয়ানরাই চেক করতে পারবে যে চোক হয়ে গেছে কিনা, কারণ সেক্ষেত্রে আপনি টপ মাইলেজ পাবেন না বা টপ স্পিড পাবেন না, স্পিড কমে যাবে বা আপনার আইডল স্টেবল থাকবে না, হ্যাঁ, ধাক্কা দিবে, আপনি পিক আপ দিলেই দেখা যাবে যে একটু ঝাঁকি দিচ্ছে গাড়ি। সো এই ধরনের লক্ষণ প্রকাশ পায় চোখ হয়ে গেলে। সো সেটা এবং ফিজিক্যালি দেখেও এটা আইডেন্টিফাই করা যায়। আমি অন্য একটা ভিডিওতে সেটাও বলেছি কীভাবে আপনি আইডেন্টিফাই করবেন। সো ভিসকাস ফিল্টারের কোনো ক্লিনিং নাই, জাস্ট চোখ হয়েছে কিনা দেখব এবং সেই অনুযায়ী ফেলে দিব। তো চোখ হওয়া ছাড়া দেখে ময়লা দেখা গেলেও সেটা কোনো সমস্যা না, ওইটার জন্য আপনাকে কিছু করতে হবে না। বাট যদি পেপার ফিল্টার হয় তাহলে অবশ্যই এটাকে ক্লিন করতে হবে এবং সেটাও আমরা রেকমেন্ড করি যে 3000 কিলো অথবা প্রত্যেক সার্ভিসে এসে 3 মাসে একবার, অথবা যদি এক্সট্রিমলি ডার্টি রোডে আপনি চলেন, আপনি এরকম যেটা বললাম যে অনেক সময় ধাক্কা দিচ্ছে, হচ্ছে, এরকম ফিল করেন, তাহলে আপনি আরও আর্লি কিলোমিটারেও আপনি চাইলে এটাকে ক্লিন করতে পারেন। ক্লিন করার প্রসিডিওর কি, কখনোই এটার মধ্যে সাবান পানি দিয়ে ধোয়ার চেষ্টা করা যাবে না, জাস্ট এয়ার দিয়ে এটাকে ক্লিন করতে হবে। প্রথমে ভেতর থেকে বাইরের সাইডে দিয়ে যত ধুলাবালি, আলগা ধুলাটা ছিল এটাকে সব ফেলে দিতে হবে, তারপরে বাইরের সাইড থেকেও সুন্দর করে এটাকে বাতাস দিয়ে ক্লিন করতে হবে। এটার একটা স্পেসিফিক এসওপিও আছে, সেটা আপনার জন্য প্রযোজ্য না। আপনাকে জাস্ট জানিয়ে রাখা যে আপনাকে পেপার টাইপ এয়ার ফিল্টার হলে এটাকে ক্লিন করতে হবে এবং সেটা মিনিমাম প্রত্যেক সার্ভিসে একবার, এর চেয়ে আগেও লাগতে পারে। এবং একটা নর্মাল পেপার টাইপ ফিল্টার আপনি এইভাবে ক্লিন করে মোটামুটি 8-10 হাজার কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। আর যদি এটার ফিন্স একেবারে ছিঁড়ে না যায় বা নষ্ট হয়ে না যায় বা টোটালি ডার্টি হয়ে না যায়, যে ক্লিন করেও আর একটু পরিষ্কার করা যাচ্ছে না এবং চোক হয়ে গেছে অলরেডি, সেরকম যদি না হয় তাহলে আপনি এটা 8-10 হাজার কিলোমিটার, 12 হাজার কিলোমিটার অনায়াসে আপনি এটা চালাতে পারবেন। সো হয়ে গেল আমাদের স্পার্ক, ফুয়েল এবং বাতাস তিনটারই বেসিক 3টা মেনটেন্যান্স। আগামী পর্বে ব্রেক, ক্লাচ এগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার যে এখানে যে ট্রেনিংয়ে এসেছি সেখান থেকে যে লব্ধ জ্ঞান সেটা ভালোভাবে আহরণ করতে পারি এবং আপনাদেরকেও আগামীতে ভালোভাবে সেগুলো বোঝাতে পারি, যাতে করে আমরা সবাই উপকৃত হতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।